ওয়েলকাম স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি গত পরশুদিন তোমাদের যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম যে তোমাদের ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভের উপরে ক্লাস 10-এর ম্যাথ, তো সেইটা আমি বেশি দীর্ঘ হয়ে যাচ্ছিল বলে 20 পর্যন্ত করেছিলাম। আজ তোমাদেরকে 21 থেকে 35 পর্যন্ত যে বাকি 15টা অঙ্ক আছে সেইটা নিয়ে আলোচনা করব। তো বেশি সময় নষ্ট করব না, তো দেখি চলো কি প্রশ্ন এসেছে। দেখো 21 নম্বর অঙ্কে বলছে 2x প্লাস ওয়াই ইকাল টু 4 এবং 3x মাইনাস 2y ইকাল টু -1 সমীকরণ দুটির সমাধান কি হবে। তো সমীকরণ দুটো সমাধান মানে তুমি বুঝতে পারছো এখানে x আর y এর ভ্যালু তোমাকে বের করতে বলেছে। তো ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে 2x প্লাস ওয়াই আছে, তাহলে এখানে y আছে, এখানে -2y আছে। তাহলে আমরা 1 নম্বর সমীকরণকে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে এখানে 1 নম্বর সমীকরণ তোমার কত আছে, 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 4। আর 2 নম্বর সমীকরণ আছে 3x মাইনাস 2y ইকুয়াল টু -1, তাই তো? এইটা তোমার 1 নম্বর, এটা তোমার 2 নম্বর। 1 নম্বর সমীকরণকে যদি 2 দিয়ে আর 2 নম্বরকে তুমি যদি 1 দিয়ে গুণ করো, তাহলে কত দাঁড়াচ্ছে বলো তো? 4x প্লাস 2y ইকুয়াল টু 8। আর এটা দাঁড়াচ্ছে তোমার 3x মাইনাস 2y ইকুয়াল টু -1। এবার তুমি যদি যোগ করো, তাহলে এটা কত হচ্ছে 7x। আর এটা তোমার কেটে গেল, আর 7 হলো 8 থেকে 1 বিয়োগ করে। তাহলে এক্স এর ভ্যালু কত দাঁড়ালো, 7/7 ইকুয়াল টু 1। তাহলে এক্স এর মান তুমি 1 পেলে। এই মানটা তুমি 1 অথবা 2 যে কোনো একটা সমীকরণে গিয়ে বসিয়ে দাও। তুমি 1 নম্বর সমীকরণে যদি বসিয়ে দাও, তাহলে 2 গুণিত 1 প্লাস ওয়াই ইকুয়াল টু কত পাবে, 4। তাহলে ওয়াই সমান সমান কত হবে, 4 মাইনাস 2 ইকুয়াল টু 2। তাহলে এক্স এর মান বেরোলো 1 আর ওয়াই এর মান বেরোলো 2, অর্থাৎ অপশন সি এরটা সঠিক হলো। তারপরটা বলেছে দেখো কত, যে 4,3 এবং 4,3 এবং 5,-4 বিন্দুগামী সংযোজক রেখাংশকে এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করো। তো এক্স অক্ষ মানে তোমার এইটা এক্স অক্ষ। এবার 4,3 মানে বুঝতে পারছো, 4,3 মানে প্রথম পাদে আছে। আর 5,-4 মানে হচ্ছে চতুর্থ পাদে আছে কোন একটা বিন্দু। এবার বলছে এই দুটো বিন্দুর সংযোজক যে সরল রেখা, এরকম যদি একটা সরল রেখা তুমি পাও, সেই সরল রেখাটাকে এই এক্স অক্ষ, এই এক্স অক্ষ কোথায় ছেদ করলো, এখানে ছেদ করলো। এবার এই এক্স অক্ষটা কি অনুপাতে বিভক্ত করেছে, এটা তোমার 4,3 আর এটা ধরে নাও তুমি 5,-4। তো তুমি ধরে নিলা যে এটা m/n অনুপাতে বিভক্ত করেছে। তো ধরে নিলা কি m/n অনুপাতে বিভক্ত করেছে। এবার দেখো যে বিন্দুতে বিভক্ত করবে সেই বিন্দু স্থানাঙ্কতে কিন্তু y থাকবে না, কারণ এটা x অক্ষের উপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক কি হবে, আমরা ধরলাম x এর জায়গায় কোনো একটা x এর মান পাবো, 0 পাবো। অর্থাৎ যে বিন্দুটা হবে সেই বিন্দুর কোটিটা কার সাথে সমান হবে, 0-র সঙ্গে। তাহলে আমরা কি লিখবো, এক্স অক্ষ দ্বারা যে বিন্দুতে ছেদ হলো সেই ছেদ বিন্দু, তাই না, সেই ছেদ বিন্দুর কোটিটা বের করবো আগে, কোটি। তাহলে m/n অনুপাতে বিভক্ত হয়েছে, তাহলে m ইন্টু -4, তাহলে -4m। আর n ইন্টু 3, তাহলে +3n বাই কত হবে, m প্লাস n। এবার আমরা কি লিখতে পারবো, যে যেহেতু বলেছে এক্স অক্ষের ওপর ছেদ করছে, তাহলে এইটা সমান সমান কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে -4m প্লাস 3n বাই m প্লাস n ইকুয়াল টু 0। তুমি যদি ক্রস মাল্টিপ্লিকেশন করো, তাহলে 4m প্লাস 3n ইকুয়াল টু 0। তার মানে তুমি পাচ্ছ 4m ইকুয়াল টু 3n। অর্থাৎ m/n যদি করো, তাহলে পাচ্ছ 3/4। অর্থাৎ m/n সমান কত হচ্ছে, 3:4। অর্থাৎ আমাদের অপশন বি এরটা সঠিক। আচ্ছা, এবারে আমাদের দেখো কি বলছে, 23 নম্বর প্রবলেমে বলছে কি, 3 এবং -1/3 বীজ বিশিষ্ট সমীকরণটি হলো। তাহলে আমরা কি করব, এই অঙ্কটা করার জন্য আমরা কি করব, 3 একটা বীজ, তাহলে x-3 একটা ফ্যাক্টর হবে, এবং x মাইনাসে মাইনাসে প্লাস 1/3 আরেকটা ফ্যাক্টর হবে, ইকুয়াল টু 0 যদি করি, তাহলে কিন্তু আমরা সমীকরণটা পেয়ে যাব। তুমি এইভাবেও করতে পারো, অথবা তুমি সমীকরণ বের করার আরেকটা নিয়ম কি আছে, যে এক্স স্কোয়ার মাইনাস বীজ দুটোর যোগফল মানে 3 মাইনাস 1/3 ইন্টু এক্স প্লাস বীজ দুটোর গুণফল মানে 3 ইন্টু -1/3 ইকুয়াল টু 0। তুমি এইভাবে করতে পারো। তাহলে কত দাঁড়াচ্ছে, এটা এক্স স্কোয়ার মাইনাস, এটা 3 লসগু হলে 3 × 3 = 9 - 1, তার মানে কত দাঁড়াচ্ছে তোমার 8/3 এক্স। আর এটা কাটাকাটি করলে -1 ইকুয়াল টু 0। অর্থাৎ তোমার দাঁড়াচ্ছে কত, 3x² - 8x - 3 ইকুয়াল টু 0।
তাহলে 3x² মাইনাস 8x মাইনাস 3 ইকুয়াল টু 0, এই যে অপশন এরটা সঠিক হবে। আর তুমি এইভাবে করতে পারো, এভাবে করলেও তোমার হচ্ছে এটা দাঁড়াবে x মাইনাস 3, আর এটা তোমার দাঁড়াচ্ছে কত 3x প্লাস 1 ইকুয়াল টু 0। যদি গুণ করো তাহলে তোমার দাঁড়াচ্ছে তোমার এটা 3x², এটা x দিয়ে গুণ করলে x মাইনাস 9x মাইনাস 3 ইকুয়াল টু 0, অর্থাৎ 3x² মাইনাস 8x মাইনাস 3 ইকুয়াল টু 0। তো বিষয়টা একই দাঁড়াচ্ছে, তোমরা এভাবেও করতে পারো, অর্থাৎ অপশন এরটা সঠিক। বলছে আর একক আর ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ কত আয়তনের নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে। দেখো, একটা তোমার অর্ধগোলক আছে, এই হচ্ছে তোমার অর্ধগোলক। এই অর্ধগোলক থেকে তুমি সর্ববৃহৎ যে শঙ্কুটা কাটবে তার উচ্চতা অর্থাৎ বৃত্তের এই গোলকের ব্যাসার্ধ, আর তার ব্যাসার্ধটাও গোলকের ব্যাসার্ধের সঙ্গেই সমান হবে। অর্থাৎ যে শঙ্কুটা আমি কেটে নেব সেই শঙ্কুটার আয়তন দাঁড়াবে, আমরা যদি শঙ্কু সূত্রে ফেলি সেটা কত, 1/3 পাই r² h হয় এত ঘন একক। কিন্তু এই শঙ্কুর ক্ষেত্রে এইচ সমান সমান কি বৃত্তের ব্যাসার্ধ। তাহলে তুমি যদি এখানে এইচ এর জায়গায় আর বসিয়ে দাও তাহলে 1/3 পাই r² ইন্টু আর, তাহলে কত দাঁড়াচ্ছে পাই r³/3 ঘন একক। অর্থাৎ অপশন দাঁড়াচ্ছে তোমার ডি এরটা সঠিক, পাই r³/3। তারপরে কি বলেছে যে একটি নদীর একটি পাড়ে একটি তাল গাছ আছে। আচ্ছা, একটি নদী আছে, তুমি ধরে নাও এটা তোমার নদী, এই হচ্ছে তোমার নদী। সেই নদীর একটি পাড়ে একটি তাল গাছ আছে, ধরে নাও তুমি এখানে তোমার একটা তাল গাছ আছে, ঠিক আছে। তার ঠিক বিপরীত পাড়ে একটি খুঁটি আছে, তাহলে এই নদীর ঠিক বিপরীত পাড়ে ধরে নাও তুমি এই জায়গাটায় তোমার খুঁটি আছে, তাহলে এ বিন্দুতে তাল গাছ আছে, বি বিন্দুতে খুঁটি আছে। যদি খুঁটিটিকে নদীর পাড় বরাবর 7√3 মিটার সরিয়ে নিয়ে গেলে খুঁটিটি নদীর পাড়ের সাপেক্ষে তাল গাছের সঙ্গে 60 ডিগ্রি কোণ করছে। তার মানে বলেছে এইভাবে তুমি যদি খুঁটিটিকে এই বিন্দুতে সরিয়ে নিয়ে যাও, কতটুকু সরালে 7√3 মিটার, তাহলে এই বিন্দুতে যাওয়ার পরে এই বিন্দু থেকে ওই তাল গাছটার যে উন্নতি কোণ সেই উন্নতি কোণ কত হচ্ছে 60 ডিগ্রি হচ্ছে। তাহলে নদীটি চওড়া কত, তাহলে দেখো এখানে তোমার নদীটি চওড়া মানে এইটা জানতে চেয়েছে, তাহলে এই সূক্ষ্ম কোণের সাপেক্ষে এটা তোমার কি লম্ব, আর তোমার দেওয়া আছে কি ভূমি, সঙ্গে সঙ্গে তুমি কি ফেলবে ট্যান 60 ডিগ্রি। ট্যান 60 ডিগ্রি সূত্র কি, না তো লম্ব বাই ভূমি মানে AB/BC। এবার ট্যান 60 ডিগ্রির মান কত √3, এবির মান তুমি জানো না কিন্তু বিসির মান তুমি জানো কত 7√3। তাহলে এবি সমান কত হবে 7 ইন্টু দুটো √3 গুণফল হচ্ছে 3, তাহলে 3 7 21, অর্থাৎ তোমার অপশন বি এরটা সঠিক 21 মিটার। আচ্ছা, তারপরে বলছে দেখো ও কেন্দ্রীয় বৃত্তের পি একটা বহিস্থ বিন্দু ওপি যোগ করা হলো। তাহলে এই তোমার হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত। আচ্ছা, ও কেন্দ্রীয় বৃত্তের এই হচ্ছে তোমার পি একটা বহিস্থ বিন্দু, বলছে ওপি যোগ করা হলো, যোগ করে দিলাম। এবার পি বিন্দু দিয়ে দুটি স্পর্শক টানতে, মানে এই পি বিন্দু দিয়ে যে দুটো স্পর্শক টানা যাবে, এই একটা স্পর্শক এই একটা স্পর্শক, এই টানতে পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত, মানে এরপরে আমরা কি করি, এরপরে আমরা কিছুই করি না, এই যে ও ও আর পি আছে এই টোটাল দূরত্বটাকে অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে কি করি লম্ব সমদ্বিখণ্ডিত করি, এইভাবে এবং এইভাবে একটা কি করি আমরা লম্ব সমদ্বিখণ্ডিত করি। লম্ব সমদ্বিখণ্ডিত করার পর এই বিন্দুকে কেন্দ্র করে আমরা যদি এইরকম ভাবে অর্ধবৃত্ত আঁকি, তাহলে এই যে বিন্দু ছেদ করলো সেই বিন্দুটার সঙ্গে ওই বহিস্থ বিন্দু যোগ করলে একটা স্পর্শক পাবো। আবার যদি তুমি পুরো বৃত্ত অঙ্কন করে দাও তাহলে আরেকটা বিন্দুতে ছেদ করবে, এই বিন্দুর সঙ্গে এটা যোগ করলে আরেকটা স্পর্শক পাবো। অর্থাৎ আমাদের বৃত্তের কেন্দ্র থেকে বহিস্থ বিন্দু যোগ করার পর পরবর্তী কাজ হচ্ছে এই বাহুটাকে লম্ব সমদ্বিখণ্ডিত করতে হবে। অর্থাৎ এইভাবে অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে এইভাবে তোমাকে একটা লম্ব সমদ্বিখণ্ডিত করতে হবে, এইভাবে রুল কম্পাসের সাহায্যে। তাহলে আমাদের অপশন যেটা হবে যে বৃত্ত টানা হয় নাকি ওপি কে সমদ্বিখণ্ডিত করা হয়, এই উত্তরটা আমাদের সঠিক হবে যে ওপি কে সমদ্বিখণ্ডিত করা উচিত। আচ্ছা, তারপরে বলেছে যে একটা ত্রিভুজ বলে দিয়েছে, হ্যাঁ একটা ত্রিভুজ বলে দিয়েছে এবিসি ত্রিভুজ। আচ্ছা, একটা ত্রিভুজ আমরা অঙ্কন করে নিই যে এবিসি। আচ্ছা, একটা ত্রিভুজ অঙ্কন করে নিলাম। এবিসি ত্রিভুজের এবি হচ্ছে 9 সেমি, তাহলে এবি হচ্ছে 9 সেমি, বিসি হচ্ছে 6 সেমি, বিসি হচ্ছে 6 সেমি, আর সিএ হচ্ছে 7.5 সেমি, তাহলে 7.5 সেমি। এবিসি ত্রিভুজ এবং ডিইএফ হচ্ছে সদৃশকোণী।
তার মানে এই পাশে তোমার আরেকটা ত্রিভুজ আছে, তার নাম হচ্ছে ডিইএফ সদৃশকোণী, যেখানে বলা আছে ইএফ এর সঙ্গে বিসি অনুরূপ বাহু। তাহলে ইএফটা কোথায়, বিসি কোথায় আছে, এটা বিসি, তার মানে এটা ই, এটা এফ নিয়ে নাও, এটাকে ডি নিয়ে নাও। এই বিসির সঙ্গে এই ইএফটা কি আছে, অনুরূপ বাহুতে আছে। এবার ইএফ এর দৈর্ঘ্য বলা আছে কত, 8। তাহলে বলেছে ডিইএফ এর পরিসীমা কত। আমাদের একটা সূত্র আছে যে ত্রিভুজ এবিসি এর পরিসীমা বাই ত্রিভুজ ডিইএফ এর পরিসীমা সমান এবিসি ত্রিভুজের অনুরূপ বাহু কি আছে, বিসি, আর ডিইএফ ত্রিভুজের অনুরূপ বাহু কি আছে, ইএফ। এই হচ্ছে আমাদের সূত্র। ঠিক আছে, যে এবিসি ত্রিভুজের পরিসীমা বাই ডিইএফ ত্রিভুজের পরিসীমা সমান সমান এবিসি ত্রিভুজের অনুরূপ বাহুর সঙ্গে ডিইএফ ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে এবিসি ত্রিভুজের পরিসীমা কত হবে, দেখো 9 আর এখানে 6 কত হচ্ছে, তাহলে 15। 15 আর সাথে 22.5, তাহলে 22.5 বাই এই ডিইএফ ত্রিভুজের পরিসীমা চেয়েছে, তুমি জানো না, আচ্ছা এটাকে এক্স ধরে নাও। আচ্ছা বিসির মান কত আছে 6, আর ইএফ এর মান কত আছে আমাদের 8। তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে 3 আর এটা হচ্ছে তোমার 4, তাহলে 3x সমান সমান 4 গুণিত 22.5। তাহলে x সমান সমান কত, 4 দিয়ে যদি গুণ করো তাহলে এটা হচ্ছে কত, 88 আর 2 90। চেক করতে পারো, দেখো 4 দিয়ে যদি গুণ করো, 4 5 20, শূন্য হাতে থাকলো 2, 4 2 8 আর 2 10 শূন্য হাতে থাকলো 1, 4 2 8 আর 9, 3x। তাহলে x সমান সমান কত হবে, 90/30। তাহলে কাটাকাটি করলে কত হবে, 30। অর্থাৎ অর্থাৎ এই যে ত্রিভুজটা ছিল সেই ত্রিভুজের পরিসীমা কত দাঁড়ালো, 30 সেমি। তারপরে বলছে যে তিনটি সমান বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে। তিনটি সমান বৃত্ত, এই একটা বৃত্ত, এ একটা বৃত্ত, আর এ একটা বৃত্ত, তিনটি সমান বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। আচ্ছা ছবিটা হলো না ভালো, এ একটা বৃত্ত, এ একটা বৃত্ত, আর এ একটা বৃত্ত। দেখো ছোট বড় মনে হচ্ছে কিন্তু এগুলো তোমার সমান বৃত্ত। বলেছে বৃত্ত তিনটির কেন্দ্র যোগ করলে, এই বিন্দু থেকে এই বিন্দু যোগ করো কেন্দ্র, এখান থেকে এই কেন্দ্র যোগ করো, এখান থেকে কেন্দ্র যোগ করো। বলছে বৃত্তের কেন্দ্র যোগ করলে ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ হবে। তো ভালো করে লক্ষ্য করে দেখো, তুমি ধরে নিলে এই যে প্রথম বৃত্তটা আছে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে তোমার এ, ব্যাসার্ধের দৈর্ঘ্য কি বললা, এ। তাহলে এইটাও এ, এটাও একই বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ। আবার পরবর্তী যে বৃত্তটা আছে দেখো, তারও ব্যাসার্ধ এ হবে, কারণ সমান বৃত্ত বলেছে, তাহলে এটাও এ, এটাও এ। আবার 3 নম্বর যে বৃত্তটা আছে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য এ, এ হবে। তাহলে আমরা যদি এ এ ধরি, দেখো তাহলে এই টোটাল ত্রিভুজের এই বাহুটা কত হচ্ছে, এ প্লাস এ, তাহলে এটা টোটাল দৈর্ঘ্য 2a। আবার এটাও এ প্লাস এ, এই বাহুটার দৈর্ঘ্য 2a, আবার এটা এ প্লাস এ, এই বাহুটার দৈর্ঘ্য 2a। তাহলে এই যে ভেতরের কেন্দ্রগুলো যোগ করে যে ত্রিভুজটা পেলাম, তার তিনটে বাহুর দৈর্ঘ্য কত করে হলো, 2a করে হলো। তাহলে ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ হবে, সমবাহু ত্রিভুজ, কারণ সমবাহু ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য কি হয়, সমান হয়। তারপরের প্রশ্নটা দেখো, বলছে যদি এই সমীকরণটি দুটি বীজ সমান হয় তাহলে কোন উত্তরটা হবে। তো আমরা কি জানি, যখন দুটো একটা দ্বিঘাত সমীকরণের দুটো বীজ যখন সমান হয় তখন তাদের নিরূপকের মানটা কি হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে 1 প্লাস এম স্কোয়ার তার এক্স স্কোয়ার প্লাস 2mc ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 0। এই হচ্ছে আমাদের সমীকরণ। এই সমীকরণটাকে যদি তুমি ক্যাপিটাল এ এক্স স্কোয়ার, ক্যাপিটাল bx প্লাস ক্যাপিটাল সি ইকুয়াল টু 0 এই সমীকরণের সঙ্গে যদি তুলনা করো, তাহলে তুমি এখান থেকে a সমান 1 প্লাস এম স্কোয়ার পাবা, b সমান 2mc পাবা, আর c সমান এটা পাবা। এবার আমরা কি জানি, নিরূপক b স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। এবার b মানে কত, এই 2mc, তাহলে 2mc তার হোল স্কোয়ার মাইনাস 4a মানে কত, 1 প্লাস এম স্কোয়ার, আর c মানে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 0। দেখো এখান থেকে তোমার যেটা বেরোচ্ছে, এখানে 4 বেরোচ্ছে, 4m স্কোয়ার সি স্কোয়ার বেরোলো মাইনাস 4। এটা দিয়ে তুমি যদি গুণ করে দাও, 1 দিয়ে গুণ করলে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর m দিয়ে গুণ করলে হচ্ছে তোমার এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এম স্কোয়ার এ স্কোয়ার ইকুয়াল টু 0।
আচ্ছা, এখান থেকে 4, এখান থেকে 4 কমন নিয়ে ওইদিকে নিয়ে গেলে 0 হয়ে যাচ্ছে। 4 বাদ দিয়ে তোমার লিখলে কত হচ্ছে, এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস, এই মাইনাসটা দিয়ে যদি গুণ করে দাও তাহলে মাইনাস সি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার মাইনাস এম স্কোয়ার সি স্কোয়ার, এই মাইনাসে মাইনাসে এটা প্লাস এম স্কোয়ার এ স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এই এম স্কোয়ার সি স্কোয়ার, এই এম স্কোয়ার সি স্কোয়ার কেটে গেল। আচ্ছা, এবার এখানেও এ স্কোয়ার, এখানেও এ স্কোয়ার আছে, তুমি যদি এ স্কোয়ারকে কমন নাও তাহলে এ স্কোয়ার ইন্টু 1 প্লাস এম স্কোয়ার, আর এই সি স্কোয়ারকে ডান দিকে নিয়ে নাও সমান সমান সি স্কোয়ার। এবার এইরকম কোনো অপশান আছে কি তোমাকে দেখতে হবে। এই যে অপশান সি এর সঙ্গে মিলছে, সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু 1 প্লাস এম স্কোয়ার, এই যে সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু 1 প্লাস এম স্কোয়ার, এর সাথে মিলে গেল, তাহলে এটা উত্তর হলো। তারপরে যে কোনো ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কনের ক্ষেত্রে প্রথম পদক্ষেপ হলো, অন্তর্বৃত্ত অঙ্কনের ক্ষেত্রে প্রথমে আমরা কি করি, প্রথমে আমরা ত্রিভুজ অঙ্কন করি, ফার্স্ট কাজ। ত্রিভুজ অঙ্কন করার পর আমরা কি করি, সেকেন্ড কাজ, এই যে ভূমির কোণ আছে তাকে ভূমির কোণ দুটোকে সমদ্বিখণ্ডিত করি। অর্থাৎ যে কোনো মাপের একটা বৃত্তচাপ নিয়ে তুমি এভাবে কম্পাস দিয়ে ঘোরালে, ঘোরানোর পর তুমি আবার এখান থেকে অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে এইভাবে, অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে এইভাবে দিয়ে এটাকে তুমি যোগ করো, এই একটা। একই রকম ভাবে সেম এটাকেও তাই, এইভাবে তুমি কি করবে, এটাকে যোগ করবে। এটা হচ্ছে তোমার প্রথম কাজ। করার পরে এই বিন্দু থেকে এইভাবে দোল খাইয়ে একটা 90 ডিগ্রি কোণ তোমাদের যেভাবে আঁকো সেভাবে এঁকে নেবে, এখান থেকে 90 ডিগ্রি কোণ। 90 ডিগ্রি কোণ যেই আঁকবে সঙ্গে সঙ্গে তোমার এই বিন্দু থেকে এই বিন্দু যে দূরত্ব তুমি পাবে, এটা আই এটা ডি, এই আইডি ব্যাসার্ধ করে আই বিন্দুকে কেন্দ্র করে তখন এইভাবে ঘোরালে আমরা কি পাই, একটা বৃত্ত পেয়ে যাই। তো এই বৃত্তটা অঙ্কনের প্রথম কাজ আমরা কি করলাম, এই যে ত্রিভুজটা আছে ত্রিভুজের এই কোণটাকে কি করলাম, আমরা সমদ্বিখণ্ডিত করলাম। তাহলে আমাদের বলেছে কোন ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কনের ক্ষেত্রে প্রথম পদক্ষেপ কি হবে, কোণগুলি সমদ্বিখণ্ডিত, কোণগুলি সমদ্বিখণ্ডক করা, বাহুগুলি সমদ্বিখণ্ডক করা, বাহুগুলি লম্ব সমদ্বিখণ্ডক করা, বহিস্থ কোণগুলি খণ্ডক করা। তাহলে আমাদের প্রথম অপশনটাই সঠিক, যে কোণগুলির সমদ্বিখণ্ডক অঙ্কন। ঠিক আছে। আচ্ছা, এই গেল তোমার 30টা অঙ্ক। আচ্ছা, 30 নম্বর। এবার চলে আসছে আমাদের 31 নম্বর অঙ্কটা। এই 31 নম্বর অঙ্কটা দেখবে তোমাদের বইয়ের অঙ্ক, কিন্তু তোমাদের এখানে একটা ডেটা কিন্তু এখানে কম দেওয়া আছে। ঠিক আছে, একটা ডেটা তোমাদের কম দেওয়া আছে, সেই ডেটাটা তোমাদের দেওয়া থাকলে তোমাদের অঙ্কটা কিন্তু খুব করতে আর একটু সুবিধা হবে। তো আমি বইয়েরটাই ধরে করবো এই অঙ্কটা। যে এরকম একটা ধরো ত্রিভুজ আছে, হ্যাঁ, সদৃশতা 18 নম্বর চ্যাপ্টারে তোমাদের আছে। তাহলে এখানে তোমার এ বি সি পেয়ে যাচ্ছ। আচ্ছা, বি কোণটা তোমার 90 ডিগ্রি বলা আছে, আর এখান থেকে তোমার একটা লম্ব টেনেছো, তুমি নাম দিয়েছো বিডি, বিডিটা এসের উপর লম্ব। এবির মান বলে দিয়েছে 5.7, আর বিডির মান বলেছে 3.8। তোমাকে বলেছে এই বিসি এর মান কত হবে, বিসির মানটা তোমাকে বের করতে হবে। এই অঙ্কটা বইয়ে দেখবে করা আছে, যেখানে সিডি, এই সিডির মানটা বইয়ে তোমার ধরা আছে কত, 5.4। তাহলে আমরা কি করব, অঙ্কটা যখন করব এই 5.4 কিন্তু ধরে আমরা কাজটাকে করব, তাহলে আমাদের কিন্তু কি হবে, সুবিধা হবে। 5.4 ধরে কিন্তু আমরা কাজটা করব। আচ্ছা, তাহলে এবার দেখো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব, দেখো এই যে বড় ত্রিভুজটা আছে সেই বড় ত্রিভুজের নাম কি, এবিসি। তো ত্রিভুজ এবিসির সঙ্গে আমরা প্রমাণ করে দেখাতে পারবো যে ত্রিভুজ বিসিডি সদৃশ হবে, ত্রিভুজ বিসিডি সদৃশ হবে। এবার দুটো ত্রিভুজ যখন সদৃশ হয় তাদের বাহুর অনুপাত সমান হয়। তাহলে বড় ত্রিভুজের ক্ষেত্রে এবি, বড় ত্রিভুজের ক্ষেত্রে এবি বাই ছোট ত্রিভুজের ক্ষেত্রে তুমি কোনটাকে নেবে, বিডি, সমান সমান বড় ত্রিভুজের ক্ষেত্রে বিসি বাই ছোট ত্রিভুজের ক্ষেত্রে কাকে নিলে, সিডি। এবার তুমি যদি মানগুলোকে বসিয়ে দাও, এবির মান কত 5.7, বিডির মান 3.8, বিসির মান তুমি জানো না, আর সিডির মান 5.4। তাহলে 1 পয়েন্ট দেখো 19 দিয়ে যদি কাটো 1.9 দিয়ে, তাহলে 3 19 57, তাহলে 3, আর এখানে 19 দুগুণ 38 মানে 2। তো কোনাকুনি গুণ করলে কত হচ্ছে, 2BC সমান 5.4 গুণিত 3। তাহলে BC সমান সমান কত হয়ে যাবে, BC সমান সমান হয়ে যাবে, তুমি যদি ভাগ করো 5.4 গুণিত 3/2, 2 দিয়ে যদি 54কে ভাগ করো তাহলে 2.7 পাবা। আর 3 27 81 হয়, 81কে এক ঘর পরে দশমিক বসালে 8.1, অর্থাৎ অপশান ডি এরটা সঠিক হবে। আচ্ছা, তারপরে বলছে নিচের পরিসংখ্যাগুলির ক্ষেত্রে যৌগিক গড় বের করতে। দেখো এখানে এক্স দেওয়া আছে, তোমার পাশে এফ দেওয়া আছে, এখানে দেওয়া আছে 5, 12, 16, 20 আর 23, আর পরিসংখ্যায় দেওয়া আছে 7, 6,
8 4 5। তাহলে তুমি এখানে পাশে এফ এক্স বের করে নাও, 5 7 35। আচ্ছা 5 বড় 60, 6 বড় 72। আচ্ছা 64, 64 ডবল 128, মানে 16-র সঙ্গে 8 গুণ করলে হচ্ছে 128। আচ্ছা 20-র সঙ্গে গুণ করলে তোমার হচ্ছে 80। আর 23-এর সঙ্গে 3 5 15-র 5 হাতে থাকলো 1, 10 আর 1 11, মানে হচ্ছে 115। আচ্ছা টোটাল এখানে তাহলে তোমাকে অঙ্কটা করার জন্য কি করতে হবে, প্রথমে টোটাল এফ আইটা বের করতে হবে। 7 আর 6 13, 13 আর 8 হচ্ছে তোমার এখানে 21, 21 আর এখানে 9, তাহলে হচ্ছে তোমার টোটাল 30 হলো। আচ্ছা এবার এটা যোগ করো, 5 আর 2 7, 7 আর 8 15, 15 আর 5 20, 20 শূন্য থাকলো 2, 2 আর 1 3 আর 8 11, 11 12 13, 13 সাথে 20, 20 আর 3 23, 3 হাতে থাকলো 2, 2 3 4, অর্থাৎ 430 হলো। এবার তোমাকে কি করতে হবে, গড় বের করতে হবে। তাহলে গড়ের সূত্র যদি ফেলো, গড়ের সূত্র এক্স বার ইকুয়াল টু সামেশন এফ এক্স বাই সামেশন এফ। সামেশন এফ এক্স মানে এইটা কত হয়েছে 430, আর তোমার সামেশন এফ মানে কি শুধু 30, শূন্য শূন্য কাটলো, তার মানে কত হচ্ছে 43/3। তাই দেখো অপশন এ টা সঠিক। তারপরে এটা বলছে এই যে বহুপদী সংখ্যামালা, এই বহুপদী সংখ্যামালার উৎপাদক হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে তোমাদের দেখাতে হবে কি, তাহলে উৎপাদক যদি তোমার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান যদি আমাদের উৎপাদক হয়, তাহলে এই উৎপাদকের সমান সমান যদি জিরো করি, তাহলে কি পাবো বলো তো, এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান সমান জিরো। তাহলে এখান থেকে আমরা পাবো একবার এক্স প্লাস ওয়ান সমান জিরো, আর একবার এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে এক্স ওয়ান মাইনাস ওয়ান আর একবার এক্স ওয়ান প্লাস ওয়ান। এবার এই যে এক্স এর মান মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান পেলা, এই মানটা যদি তুমি এইখানে বসিয়ে দাও, ঠিক আছে, এইখানে বসিয়ে দাও, তাহলে এই বহুপদী সংখ্যামালার ডান দিকে যদি তুমি শূন্য দাও, তাহলে উৎপাদক মানে সেইটার আবার কি হবে, বীজ হবে। তার মানে তুমি এক্স এর মান যদি মাইনাস ওয়ান বসাও, তাহলে তুমি কি পাবা দেখো, এ মাইনাস ওয়ান টু দি পাওয়ার ফোর প্লাস বি মাইনাস ওয়ান এর কিউব, সি মাইনাস ওয়ান স্কোয়ার, ডি ইন্টু মাইনাস ওয়ান প্লাস সি ইকুয়াল টু জিরো। তাহলে উৎপাদকের যখন তুমি শূন্য বের করবে, তখন সেই মানগুলো বসালে ওই বহুপদী সংখ্যামালাটাতে কিন্তু তখন সমীকরণে কনভার্ট হবে। তাহলে তোমার এখানে কত পাচ্ছ, এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি প্লাস ই, তাই তো, লাস্টারটা কিন্তু ই, হ্যাঁ সি এর মতন লাগছে, এটা সি এর মতন লাগছে কিন্তু ই হবে। আচ্ছা তাহলে আমাদের কি পেলাম, এ প্লাস সি প্লাস ই, আর বি আর ডি কে যদি ডান দিকে নিয়ে যাও তাহলে বি প্লাস ডি। তাহলে এই অপশনটা কোথাও আছে দেখো, এ প্লাস সি প্লাস ই, এ দেখো এ প্লাস সি প্লাস ই ইকুয়াল টু বি প্লাস ডি, অর্থাৎ অপশন প্রথমে আছে, এইটাই আমাদের সঠিক উত্তর হবে। আচ্ছা তারপরে বলছে এ বি, আর এখানে আরেকটা জিনিস হতে পারতো, তুমি যদি এক্স ইকুয়াল টু ওয়ান বসাতো, তার জন্য আলাদা হবে। তা এক্স ইকুয়াল টু ওয়ান বসালে তোমাদের কিন্তু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই ইকুয়াল টু জিরো হতো, কিন্তু সেই অপশনটা তোমার এখানে নাই, সেজন্য আমরা মাইনাস ওয়ানটা দিয়ে মেলালাম। বলছে এ বি সরলরেখা, এবার বলছে এ বি সরলরেখাংশের ওপর পি একটি বিন্দু। তাহলে তুমি যদি এ বি একটি সরলরেখাংশ নাও, এটা ধরো তোমার একটা এ বি সরলরেখাংশ, সেই সরলরেখাংশের উপর পি একটা বিন্দু, এমন একটা বিন্দু যেন এপি সমান পিবি হয়, অর্থাৎ এ আর বি এর ঠিক মধ্যবিন্দু কি হচ্ছে আমাদের পি। এবার এ বিন্দু স্থানাঙ্ক কত বলেছে, 3, -4, আর বি বিন্দু স্থানাঙ্ক 5, 2। তাহলে পি বিন্দু স্থানাঙ্ক কি হবে, পি বিন্দু তো এ আর বি এর মধ্যবিন্দু। তাহলে কি করবা, এই এর ভুজের সঙ্গে এর ভুজ যোগ করো, তাহলে 3 - 5/2, আর -4 এর সঙ্গে -2 যোগ করো, -4 + 2/2। তাহলে এখানে কত পাচ্ছ, -2/2, আর এখানেও -2/2, অর্থাৎ -1, অর্থাৎ অপশন ডি এরটা সঠিক। তারপর বলছে একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল বলেছে এস বর্গ একক, আর কর্ণের দৈর্ঘ্য বলেছে ডি। এবার একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য, তুমি যদি ঘনকের বাহু সমান সমান এ একক ধরে নাও, এ একক যদি তুমি বাহু ধরে নাও, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল মানে এস, এস মানে কত হবে তাহলে 6 a², আর কর্ণের দৈর্ঘ্য ডি, ডি মানে কত হবে √3 × a। তুমি যদি এদিকে স্কোয়ার করে দাও, তাহলে কত পাবে, d² সমান 3 × a²। তাহলে এখান থেকে a² সমান কত পাবে, d²/3। এবার এই a² এর মানটা এখানে বসিয়ে দাও, তাহলে 6 কত হচ্ছে d²/3, 3 দিয়ে কাটলে কত হচ্ছে 2 সমান সমান 2d²। তাহলে s সমান সমান কত হচ্ছে 2d², অর্থাৎ অপশন এ টা সঠিক, s সমান সমান 2d²।
এই ছিল আজকের আমার ভিডিওর মূল বিষয়। তাহলে মোটামুটি তোমাদের এখানে যে 35টা অঙ্ক এসেছিল, সেই 35টা অঙ্ক আমি সম্পূর্ণ আলোচনা করলাম। এই হচ্ছে তোমাদের এমসিকিউ এর যে টোটাল প্যাকেজ, সেই প্যাকেজ যেখানে আমি তোমার প্রথম দিন 20টা অঙ্ক আলোচনা করেছিলাম। এই 20টা অঙ্কের মধ্যে আমি বলে দিয়েছিলাম যে তোমাদের 19 নম্বর প্রবলেম আর 20 নম্বর প্রবলেমটা কিন্তু ভুল আছে, সেটা আশা করি তোমরা কারেকশন করে নেবে। আর এখানে তোমার আরেকটা জিনিস বললাম যে এই 31 নম্বর অঙ্কটাই কিন্তু ডেটা ইনকমপ্লিট দিয়েছে, বইয়ের সাথে কিন্তু আমাদের অঙ্কটা ম্যাচ করছে না। অর্থাৎ আমাদের ওখানে যদি সিডিটা বলে দেয় তাহলে কিন্তু আমাদের কিন্তু খুবই সুবিধা হবে অঙ্কটা মেলাতে। তো আশা করি ভালো আছো, ভালো থাকবে। তো সুস্থ স্বাভাবিক থাকো। আর ভিডিওটা দেখে সম্পূর্ণভাবে তোমাদের প্রত্যেকটা অঙ্ক বোঝার চেষ্টা করবে। যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে কমেন্ট সেকশনে জানাবে। ধন্যবাদ।